চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। গল্পটি পড়ে শোনানোর অনুরোধ রইল। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আমি সৈকত। আমি ভূত এফএম এর একজন রেগুলার শ্রোতা। 2016 সাল থেকে আমি ভূত এফএম শুনে আসছি। রেডিওতে গিয়ে গল্প শেয়ার করার খুব ইচ্ছে আমার, কিন্তু কিছু অনিবার্য কারণে আমার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি। তাই আজ ইমেইলের মাধ্যমেই আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি স্মৃতিকাতর ঘটনা শেয়ার করতে চাচ্ছি। আমার হোম টাউন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বালিকান্দা নামের একটি গ্রামে উন্নত পড়াশোনার জন্য এসএসসি পাশ করার পর বগুড়া শহরের একটি স্বনামধন্য কলেজে ভর্তি হই এবং ব্যক্তি মালিকানাধীন একটি হোস্টেলে থাকি। রোজ বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে হোস্টেলের পাশের ফাঁকা জমিতে ক্রিকেট খেলি। জমিটির পাশে ইটের প্রাচীরে ঘেরা একটি পরিত্যক্ত কবরস্থান অবস্থিত। কবরস্থানটি পরিত্যক্ত হওয়ায় এর পরিবেশ ছিল অনেকটা হরর মুভিতে দেখানো বিভিন্ন কবরের দৃশ্যের মতো। দেখলেই গা শিউরে ওঠে। একদিন হলো কি, ক্রিকেট খেলার সময় বলটি ওই কবরস্থানের ভেতরে চলে গেল। আমরা সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পরও বলটি পাই না। যখন সবাই চলে আসছিলাম, হঠাৎ আমি বলটি একটি আধা ভাঙা কবরের উপরে দেখতে পাই। আমি 7-5 না ভেবে সুবিধা মতো কবরের একটু কাছে গিয়ে বলটি তুলে আনার চেষ্টা করি। এমন সময় কবরের নড়বড়ে বাঁশ ভেঙে আমি কবরের মধ্যে পড়ে যাই। সব বন্ধুরা মিলে আমাকে ধরে ওপরে তুলে আনে। তখন প্রায় মাগরিবের আজান দেওয়া শুরু হয়ে গেছে। আমি একটু ভয় পাই, তবে ঘটনাটিকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করি। হোস্টেলে এসে নিত্যদিনের মতো কাজকর্ম, পড়াশোনা শুরু করি, ডিনার করি, আড্ডা দেই, ফেসবুকিং করি, ইত্যাদি ইত্যাদি। রাত প্রায় 1টা বেজে যায় এবং এরপর আমি ঘুমিয়ে পড়ি। এর মধ্যে সন্ধ্যার ঘটনাটি আমার একবারও মনে হয়নি। হঠাৎ কুকুর ডাকার শব্দে আমার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল অনেকগুলো কুকুর সেখানে আর্তনাদ করছে। শব্দটা এতই প্রখর ছিল যে মনে হচ্ছিল আমার জানালার পাশে আমাকে উদ্দেশ্য করেই কুকুরগুলো কাঁদছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি কুকুর তাড়ানোর জন্য জানালা খুলতেই সব শব্দ হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, আর সেখানে কোনো কুকুরই দেখতে পাই না। আমি টর্চ জ্বালিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু জায়গাটি ছিল একদম ফাঁকা। আমি খুব ভয় পাই এবং জানালা বন্ধ করে রুমের লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু কিছুক্ষণ পরে আবারও কুকুরের শব্দ আসতে থাকে। এইবার মনে হচ্ছিল কুকুরগুলো যেন প্রচুর ঝগড়া করছে এবং রুমের দেয়ালে আঘাত করছে। আমি অতিরিক্ত ভয় পাই। একটু সাহস করে আল্লাহর নাম নিয়ে জানালা খোলার পর আমি দেখতে পাই 4টি আগুনের গোলা আমার দিকে ছুটে আসছে। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে হোস্টেলের বন্ধুদের ডাক দেই। আমাকে শান্ত করতে তারা বলে আমি হয়তো স্বপ্ন দেখেছি। তারা বলে ওরা হয়তো এমন প্রখর শব্দ শুনতে পায়নি, কিন্তু আমি জোর গলায় বলতে পারি ওইটা স্বপ্ন ছিল না। ধরলাম ওইটা আমার স্বপ্ন বা হ্যালুসিনেশন। কিন্তু এর পরবর্তী সময় যা ঘটে সেগুলোকে আপনারা কি বলবেন? এক রাতে যা ঘটলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওই রাতে ঠান্ডা কিছুর স্পর্শে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি অনেক মোটা আর বড় একটি সাপ আমার বুকের উপর দিয়ে যাচ্ছে। আমি ভয়ে শিউরে উঠি এবং সাপটি আমাকে ক্রস করা মাত্রই আমি দৌড়ে পালিয়ে যাই। পরে মেসের সবাই মিলে অনেক খোঁজার পরেও সাপটির কোনো খোঁজই পাওয়া যায়নি। প্রতিদিন রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি এবং সবসময় মনে হয় আমার আশেপাশে কেউ আছে। মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে। একদিন রাত প্রায় 10টার মতো বাজে। আমার বন্ধু দাদুর শেষকৃত্য অর্থাৎ জানাজা শেষ করে হোস্টেলে ফিরছিলাম। পথিমধ্যে সেই কবরের স্থানটি চোখে পড়ে। জ্যোৎস্নার আলোয় কবরস্থানটির দিকে চোখ পড়তে আমি লক্ষ্য করি 4টি সাদা কাপড় পরিহিত মানুষ গোল হয়ে বসে কিছু একটা করছে। আমি আগ্রহবশত দেখার চেষ্টা করি। আমি যা দেখি, লোক 4টি মৃতদেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে এবং হঠাৎ একটি লোক বাসটির মাথা আমাকে দেখানোর চেষ্টা করে। লাশটির মাথা আমাকে দেখানোর চেষ্টা করে। আমি লক্ষ্য করি মাথাটি আমার ছিল। আমি এই দৃশ্য সহ্য করতে পারিনি এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। হোস্টেলের ছেলেরা আমাকে সেই রাতে উদ্ধার করে। এরপর আমি একজন হুজুরের শরণাপন্ন হই। তিনি বলেন কবরস্থানে থাকা 4টি জিনের আসর পড়েছে আমার ওপরে। উনি আমাকে ওই হোস্টেল ত্যাগ করার পরামর্শ দেন আর সাথে কিছু তাবিজ দেন। এতেও কাজ হয়নি। এতদিন, এই তো দিন 15 আগে একটা ঘটনার কথা। রুমের লাইট অফ করে শুয়েছিলাম মাত্র, তখন হঠাৎ শুনতে পেলাম জানলার ওপাশ থেকে ফিসফিসানি সুরে কেউ আমার নাম ধরে ডাকছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে জানালা খুলে দেখি একটা কুৎসিত কালো রক্তমাখা 4 মুখলায় জন্তু, যা দেখে আমার পিলে চমকে যায়। মাঝে মাঝে গভীর রাতে অদ্ভুত বাঁশির সুর শুনতে পাই, যা আমি ছাড়া কেউ শুনতে পায় না। এভাবে প্রতিনিয়ত আমার সাথে বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটেই চলেছে। এর থেকে আমি যে কবে পরিত্রাণ পাবো তা আল্লাহই ভালো জানেন। সবাই দোয়া করবেন যাতে আমি এর থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাই। ধন্যবাদ আমার এই ঘটনাটি শেয়ার করার জন্য। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আপনাদের সৈকত, বগুড়া, বৃন্দাবন পাড়া
এরপরে তার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ সৈকত, আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। এবং আমরা যারা শুনছি এই মুহূর্তে তারাও যদি কোনোদিন ফিল করি যে আমরা রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমাদের, আর আমরা দেখলাম যে আমাদের বুকের উপর একটা সাপ, বা এই যে সমস্ত এক্সপিরিয়েন্স তারা দেখেছেন, তিনি করেছেন, বা যেগুলো জিনিস তিনি দেখেছেন, সেগুলো যদি আমরা কখনো দেখি তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা প্রত্যেকে যে কেউ যত সাহসী হই না কেন ভয় পাবো, এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করছি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানিয়ে নেবেন। এখন চলে যাব আমাদের বাবু ভাইয়ের কাছে এবং তার কাছে একটা চমৎকার ঘটনা শোনাবো। বাবু ভাই, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনি সুস্থ আছেন। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ রাসেল ভাই। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। স্টুডিওতে আসতেই চাই, যতদিন ভূতের মাঝে আসবো ইনশাআল্লাহ। এই আর কি, এই যা কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে অনিক চট্টোপাধ্যায়, সে কলকাতার ছেলে। ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী। সে ওই সময়টায় পড়াশোনা করতে যায়, আজ থেকে 5-7 বছর আগে আর কি। আচ্ছা। সে নয়নিতালে পড়াশোনা করতে যায়। আচ্ছা। তো যে জায়গাটা পড়াশোনা করতে যায় সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে, লাইক সাবার্ব টাইপের একটা এলাকা, মানে মুফাসসল শহরটা। আচ্ছা। তো স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে যে সাবজেক্টে পড়াশোনা করতে, এটার জন্য নাকি ওই জায়গাটাই ভালো ছিল তার। ও যখন যায় ওখানে যাওয়ার জন্য সারাদিন আপনার জার্নিতে চলে যায় ওর, এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত 8-9 বাজে, এরকম একটা সময়। তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য আর কি, কাইন্ড অফ লাইক মানুষজন একদমই নাই বলা চলে। তো হেঁটে হেঁটে আসে, এসে দেখে যে একজন আছে, মানে রাস্তায় মানে মুদি বিক্রেতা, যে চকলেট সিগারেট এই ধরনের কিছু জিনিস বিক্রি করে। তো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কিনে, কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো, এখানে কিভাবে কি পাবো, মানে আমার যাতায়াতের জন্য কি আছে, ব্যবস্থা আছে। আচ্ছা। তো সে বললো যে এখানে ওরকম ব্যবস্থা তো ওরকম নাই, কিছু পাবা না। তো এক ধরনের শ্যালো মেশিন টাইপের চালিত আর কি, রিক্সা টাইপের আছে, আর আছে হচ্ছে এক ধরনের টাঙা, এবং সেই টাঙাগুলো তুমি পাবা কিনা এখন শিওর না। আচ্ছা। এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায়, সন্ধ্যার পরে পাওয়া যায় না। তো তোমার জন্য ভালো হয় রাস্তাটা সুবিধার না, তুমি এখানে থেকে যাও, বাস স্ট্যান্ডে কোথাও থেকে যাও, এখানে তো আরো একজন মানুষ আছে, ওখানে কাউরে পাবা না রাস্তায়। তো অনেক বলতেছে যে এত রাতের বেলা, মানে এমন কোন রাত হয়নি, 8-9 বাজে, এই সময় তোমাদের এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায়? তো বলতেছে এটা গ্রামের জায়গা, এন্ড এই মানে আর কি বেশ গ্রাম্য জায়গা, ইটস নট এ সিটি। এবং ওর সাথে কমিউনিকেশন করছে সে ইংলিশে। হ্যাঁ, মানে এটা সিটি না, এখানে তুমি এরকম সুবিধা পাবা না যেরকম যেতে চাও। তুমি যদি টাঙা পাও এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার, টাঙা না পেলে তো কিছু করার নেই। অনেক ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কর্নারে একটা জায়গায় সিগারেট খায়, বসে থাকে একটা ইসের পর, বসে চিন্তা করে যে এখন কি করবো। এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে যে আমি একটু আশেপাশে হেঁটে দেখি কি অবস্থা। আচ্ছা। এখানে তো বাস স্ট্যান্ডে টাঙা আলা নাও আসতে পারে। তো ও যেটা করে, ওর হাতের যে একটা লাগেজ ছিল, সে লাগেজটা হচ্ছে আপনার ট্রলি লাগেজ, টেনে নেয়, ওটা নিয়ে সে হাঁটে। আচ্ছা। তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে গাছের ডিশে, দুই পাশেই গাছ, মাঝখানে মনে করেন যে আলো পড়তেছে, আকাশের আলো কিছুটা, মানে এমন কোন আলো না, মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে। আচ্ছা। এবং বেশ ঠান্ডা পড়ে গেছে তখন জায়গাটাতে, কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে, কিন্তু একটু যেহেতু সাবার্ব এলাকা, গাছগাছালি বেশি, শীতটা বেশি পড়ে। তো মানে বেশ টকটক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায়, যেখানে কি দাঁড়ায় আছে, এটা কি মানে মানে কোনো বাসা নাকি, মানে হোয়াট ইজ দিস। তো কাছাকাছি আসতে দেখে সেখানে একটা টাঙা। আচ্ছা। টাঙা গাড়ি, ইটস লাইক ও যেটা বলছে এটা মানে পুরো ফুল ফ্রেজ একটা ঘোড়ার গাড়ি না, ঘোড়াই টানে এটাকে, ছোট টাইপের, মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট, মানে হাইয়েস্ট একজন ঘোড়া, একটা ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে, কাইন্ড অফ লাইক কলকাতায় একসময় যে আদম গাড়ি এখন আছে কিনা আমি জানি না, আচ্ছা, ওরকম টাইপের আর কি। তো ওখানে যে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে, কিন্তু মানুষ তো মানে খুব থতমত খেয়ে যায় যে ঘটনাটা কি, মানুষ নাই, টাঙা গাড়ি দাঁড়ায় আছে। তো কিছুক্ষণ বসে থাকে, একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়েছে, সিগারেটটাকে ফেলে দেয়, ফেলে দিয়ে পা দিয়ে নিভাই ফেলে। তো সিগারেটটা ফেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখে যে ওইখানে মানে পাশে গাছগাছালি যে জায়গাটা, ওখান থেকে একজন মানুষ বের হয়ে আসছে, বের হয়ে এসে তাকে বলতেছে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশানো, কোথায় যাবে। ও বলে যে আমি তো অমুক জায়গায় যেতে চাই, তো তুমি কি যাবা নাকি? ওরে বলছে যে ব্যাঠো, বসো পিছনে। ও কোনো কথা না বলে সুন্দর মনে করে যে থেকে ভালো সুযোগ তো আর নাই, এই বাস স্ট্যান্ডে কিছু নাই, বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো হোটেলও নাই, কোথাও নাই, ওখানে বসে রাত কাটানোর চলে যায়। তো বসে ওর যে ইটা ওই ইসে উঠে বসে তার লাগেজ থেকে খুলে সে পাতলা একটা সোয়েটার সে গায়ে দেয়। আচ্ছা, গায়ে দেওয়ার সময় তার হাতে ওই যে আপনার ছিল একটা ম্যাগাজিনটাও সে বের করে নেয় হাতে, মনে করে যে কোথাও যদি যে সে পড়তে পারে বা কিছু, মানে জাস্ট টু হ্যাভ সামথিং ইন হিজ হ্যান্ড। ওকে, এরকম একটা নিয়ে এসে বসে সে ওখান থেকে যাওয়া শুরু করে আর কি, টাঙা চালাচ্ছে। তো বেশ অনেক দূর যাওয়ার পরে ও দেখতেছে যে সামনে যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনার দুই পাশে গাছ নাই, বেশ প্রান্তরের মতো, মানে বেশ মাঠ টাইপের, এবং মানে
চাঁদের আলোটা এমন ভাবে পড়ছে পুরো জায়গাটা ঝকঝক দেখা যাচ্ছে জায়গাটা। ও খুব এনজয় করা শুরু করে, হ্যাঁ খুব এনজয় করা শুরু করে। সে মনে করে যে মানে ইজ এ ভেরি নাইস থিং টু ডু, এই জায়গায় মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগতেছে। তো এরকমও যায়। তো টাঙ্গালাকে জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন, মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটা। লোকটা দেখা যাচ্ছে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না, এরা, এবং ওই রাস্তার ঘোড়ার খুরের শব্দে আর ইসে মানে খুব চাপা পড়ে যাচ্ছে, আর বাতাস চলছে, খুব সময় বাতাস চলছে। তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় ব্যাপারটা কি। ওই জায়গাটা যখন পার হয় তখন দেখে যে সে আপনার আবার একটা এরকম তৈরি হচ্ছে রাস্তা, যেখানে দুই পাশে গাছ, এবং এইবারে গাছটা খুব ঘন হয়ে জন্মাইছে, মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না, জায়গাটা বেশ ঘুরঘুরটি অন্ধকার। ওর বুকের মধ্যে কেমন একটা ছেদ করে উঠে, মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে, কেমন জানি লাগে ওর কাছে। ইটস লাইক একটা কেভে, বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ, ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে, কাইন্ড অফ লাইক গাছের টানেল বলা যায়। তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়ার গাড়িটা। যখন সেখানে ঢুকে তখন না ও অলমোস্ট কিছু দেখতে পায় না রাসেল ভাই, যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে, ঘোড়ার খুরের শব্দ আর অন্ধকার, এবং অন্ধকারটা খুব জেঁকে বসতো। এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ, জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম সুরসুরি দেই, কাইন্ড অফ লাইক দ্যাট। ওর ঘাড়ের মধ্যে শীতল কোনো স্পর্শ, লাইক খুব মানে আইস কোল্ড কোনো টাচ ঘাড়ের কাছে, এবং ও খুব চমকা উঠে লাফ দিয়ে উঠে হাত দিয়ে দেখে যে কিছু নেই, এবং তখন মনে হয় যে কেউ দুষ্টুমি একটা হাসি দিয়ে পাশে চলে আসছে, এরকম একটাই। তো ও খুব ভয় পেয়ে যায়, ও ভয় পেয়ে ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে তার জামা চেপে ধরে, দেখে যে টাঙাওয়ালা বেশ চাপা হাসি দিয়ে, কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম আসে, কাইন্ড অফ লাইক দ্যাট, কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বসছে যে ব্যাটে রকম চুড়াইল হ্যাঁ, বসে থাকা চুড়াইল। তো ও তো এটার সাথে পরিচিত জিনিসগুলো, যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিথ, চুড়াইল সম্বন্ধে আমি অনেকে হয়তো শুনছে, চুড়াইল ইজ আমাদের বাংলাদেশে আমরা যেটাকে অনেকে শাকচুন্নি বলে, অনেকে পেতনি বলে, সামথিং লাইক দ্যাট, বাট ভারতে ওদের প্রচলিত আছে। অনেকেই চুড়াইল সম্বন্ধে অনেক কিছু আমাকে বিস্তারিত আরো বলছে, আমি নিজেও জানতাম, ওর কাছ থেকে আরো কিছু শোনা। ওরা যেটা আমরা অনেকে ডাকিনি বলি আমাদের এখানে, কাইন্ড অফ লাইক দ্যাট, এরা পথ দিয়ে আপনাকে নিয়ে যাবে, কোথাও চুবিয়ে মারবে, কখনো তারা আপনাকে ডিসগাইজ করে সুন্দর কোনো মেয়ে সেজে আসে, এরকম কাইন্ড অফ লাইক দ্যাট। অ্যাকচুয়ালি মানে টু বি ফ্র্যাঙ্ক এগুলো সবই হচ্ছে জিন, সোর্ট অফ জিন। এনিওয়েজ আমি ওর বিশ্বাসেই থাকলাম বা ওর কথাতেই থাকলাম যে ওটা চুড়াইল। ওকে যখন এটা বললো, ও তখন ওর গায়ের লোম সব একসাথে দাঁড়ায় গেল। আচ্ছা। এবং মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে না থাকাটাই বেটার ছিল, মানে কেন আমি এখানে আছি, এরকম একটা বোধ তার মধ্যে আসলো। এবং যখন সে বোধটা পাইছে তখন তার মনে হলো ঠিক তার পাশেই কেউ বসে আছে সিটে, কোন নারী, এবং যতটুকু সে স্পর্শ বুঝতে পারতেছে তার শরীরের সাথে স্পর্শ, মানে তার কাপড়ের প্যান্টের সাথে তারই মনে হচ্ছে একটা বরফের টুকরা তার পাশে বসা। এবং মানে ও বলার মতো না, ইন দ্যাট পয়েন্ট ও যেটা করছে, ওর যে লাগেজ নিয়ে চিন্তা করছে যে আমি ওই গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যাবো নিচে, বাট তখন সে মনে করছে এখান থেকে কোনোভাবে সরতে হবে আমাকে, হ্যাঁ এখান থেকে পড়লে তো আমি শেষ, মানে আমার এটা চিন্তা করে সে ওই মানে পড়ার চিন্তাটা মানে লাস্ট মোমেন্টে তার ওই জ্ঞানটুকু রাখছে যে সে ওখান থেকে পড়েনি, সে চিন্তা করতেছে যেখানে বেরিয়ে যায় কোনো মতে। তো ওই যে গাড়িটা যখন নাকি ঠিক ওই দূরে দেখতেছে লাইট, ওই টানেলের মতো জায়গাটা যখন পার হয়েছে সে তখন ওখান থেকে লাফ দিছে, এবং সে কোনো লাগেজ টাগেজ কিছু ছাড়াই লাফ দিয়ে পড়ছে। ওখানে পড়ে সেই জায়গাটা পড়ছে, দেখছে সামনে ধুধু মাঠ, লাইক প্রান্তরের টাইপের, দৌড়ানো শুরু করছে। দৌড়াচ্ছে, ওর বুঝতে পারতেছে ওর পিছনে কিছু আসতেছে কিনা। দৌড়াতে অনেক দূর পর্যন্ত গেছে, যে দেখছে যে একটা বাসার মতো, মানে কয়েক সারি বাসা ওখানে আর কি, এরকম মানে একতলা বাসার মতো আছে, সেখানে হয়তো বার্ন টার্ন গোয়াল টোয়াল আছে এরকম কিছু। তো ওখানে বাসার সামনে গেছে, তো ফিরে দেখে যে পেছনে একটা নারী মূর্তি আসতেছে। নারী মূর্তি কিভাবে বুঝছে, সে চুল উঠতেছে, চাঁদের আলোয় দেখতেছে, এবং মানে সেটা মানে খুব স্বল্প বসনা উড়ে আসতেছে, এবং মনে হচ্ছে মাটির থেকে, মানে মাটিতে হেঁটে না, মানে মাটিতে বাতাসে সে ভেসে আসছে মাটির কাছাকাছি সময় ধরে। এবং ওর যখন খুব কাছে চলে আসছে তখন সে ওখানে জ্ঞান হারায় ফেলছে, তখন আর তার জ্ঞানটা থাকে না। তো পরবর্তীতে মানে ও জানে না কতক্ষণ সে বেহুশ ছিল, ওর হুশ ফিরে দেখে যে একটা ঘরের মধ্যে সে, এবং সেখানে আপনার এই চলতেছে, পাতি চলতেছে কম পাওয়ারের, একটা লোক, তার সাথে একটা মহিলা, তারা, এবং সে মহিলাকে দেখেও ভয় পাওয়া শুরু করছে, প্রচন্ড ভয় পাচ্ছে। তখন তাকে বলতে, কি হয়েছে তোমার, জিজ্ঞেস করতেছে, বলতেছে যে আমি তো আসছি, আমি বাইরের থেকে আসছি, ক্যালকাটা থেকে আসছি, এখানে এরকম সিচুয়েশন, কিছু বলতে পারছে আর কি। তখন তাকে বলছে যে এটা কিছু না, এখানকার রাস্তাঘাটে রাতের বেলা এরকম অনেক কিছু দেখা যায়, সো তুমি চিন্তা করো না, তুমি এখানে আসো আমাদের বাসায়টা, তুমি থাকো, তারপর তোমাকে সকালে আমরা পৌঁছায় তার ব্যবস্থা করবো। তো অনেকের রাতে খুব জ্বর আসে, মারাত্মক আকাশ পাতাল জ্বর, এবং সে তখন শুধু কষ্ট করে মানে বোঝাতে সক্ষম হয় ওদেরকে যে আমি যে কলেজে বা ইউনিভার্সিটি আসছি ওখানে একটু খবর দেন, ওখানকার কেউ এসে
আমাকে নিয়ে যাবে, এবং আলটিমেটলি তারা এসে ওকে নিয়ে যায়। এবং ও ওখানে পরে ছিল বহুত দিন, ওখানে সে গ্রাজুয়েশনটা কমপ্লিট করছে খানিক। এবং ওই এলাকাতে এই ধরনের প্রচুর আরো মিথ আছে এবং আরো এই ধরনের কিছু কিছু কাহিনী আছে। সে বলছে যে হি ক্যান সেন্ড মি ওভার লেটার অন ওইখানকার ঘটনা আরো যেগুলো আছে, সেটা মানে এই সাবার্ব এলাকা, কিছুটা পাহাড়ি টাইপের এলাকা হতে নাকি এই ধরনের জিনিস অনেক বেশি দেখে। আর এই চুড়েল টাইপের ব্যাপারটা কিন্তু রাসেল ভাই আমি এর আগে অনেকের কাছে শুনেছি, একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে আমি শুনেছি যে আমার নানারা একসময় পাকিস্তানে থাকতো যখন দেশ ছিল বিভাগের আগে, তখন ওনারা শুনেছিল যে ওনার এক ফ্রেন্ড এরকম একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার নানার বন্ধু, আমার নানা মারা গেছে এখন, বাট ওনার এক বন্ধুর কথা বলছি, যে উনি গাড়ি দিয়ে আসছিলেন এবং উনি দেখেছেন যে ঠিক আপনার গাড়ির সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং ঠিক আমরা যেমন হিন্দি মুভি বা কোনোটাতে শুনি যে লাইক কালো কাপড় পরা বা সাদা কাপড় পরা, কাপড়ের কালারটা আমার ঠিক মনে নাই, বাট এখনো মনে আছে, বলছে যে দাঁড়িয়ে ছিল এরকম, এবং উনি ওখানে থামান নাই গাড়িটা, উনি চালায় গেছেন গাড়ি। আচ্ছা, উনি চালায় যাওয়ার পর যেটা হয়েছে, গাড়ি ভেদ করে উনি চলে গেছে। মহিলাটার মুখটা মনে হলো উইন্ডশিল্ডের মধ্যে এসে একটা হাসি দিয়ে পার হয়ে গেছে, এবং উনিকে যখন পার হয়ে গেছে তখন ওনাকে নাকি বলছে যে তুই তোর গাড়িতে থাকাতে বেঁচে গেলি, এরকম আর কি এখানকার ভাষায়। তো কারণ হচ্ছে ওনার গাড়ির যে রিয়ার ভিউ মিরর, ওখানে উনি একটা ছোট্ট কোরআন শরীফ ঝুলা রাখতো। তো আচ্ছা 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 আচ্ছা, এটা কিন্তু অনেক আগে পাকিস্তান আমলের একটা ঘটনা। তো এই ধরনের জিনিস ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে কিন্তু অনেকেই দেখে, চুড়েল বা ডাকিনি যেটাকে বলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ চমৎকার ঘটনা দিয়ে আমরা শুরু করলাম আজকে। একটা খবর এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিতে চাই, আজকে তো আমরা কোনো ব্রেক নিচ্ছি না, একটা না করে যাব আশা করছি। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের একজন অতিথি এখানে আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন তাই সেটা বলবেন, এবং চমৎকার একটা ঘটনা নিয়ে তিনি এসেছেন। এবং আজকে তিনি আমাকে অনেকবারই বাবু ভাইয়ের কথা জিজ্ঞেস করেছেন, আজকে দুজনের একসাথে দেখা হয়ে গেল এবং একই সাথে তারা দুজন বসে আছেন। তো আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি সোহাগ, রাজশাহী থেকে, এখন মিরপুর 1-এ থাকি আমি। ধন্যবাদ লিসনার্স। আমি যে ঘটনাটা বলবো তার আগে একটু শুধুমাত্র কিছু কথা বলে নিতে চাই। রাসেল ভাই, আপনাদের যে অনেকদিন আগে একটা এপিসোড হয়েছিল, এই এপিসোডটাতে আপনার একটা এপিসোডে প্রচার করেছিলেন যে কোন একটা ছেলে 2008 সালে 25 ডিসেম্বর রাত্রে সে দুটা কয়েন নিয়ে উধাও হয়ে যায়। কয়েনগুলো অনেক পুরনো ছিল। আবার একই দিনে 25 ডিসেম্বর রাত্রে 2009 সালে সে আবার তার ঠিক ওই জায়গায় ওই সময়টা ফেরত আসে। এই বিষয়টা হচ্ছে কি যে উধাও হয়ে গেল, আবার ফেরত আসলো। এই একটা বছরে তার বাবা মা অনেক পেপার পত্রিকা বা অনেক খোঁজাখুঁজি করেছে। জাস্ট এটা ছিল একটা ঘটনা, এটা তখনকার সময় একটা ঘটনা ছিল, এটা আমরা রেডিও ফুর্তিতে শুনেছি। বাট আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে সিলেটের। লাস্ট ফ্রাইডেতে আমি হচ্ছে যে সিলেটে গিয়েছিলাম কোন একটা কাজে, অফিসিয়াল কাজে। দেন আমি খুব পাশাপাশি হচ্ছে চা বাগান থাকার কারণে আমি ওখানে চলে যাই চা বাগান দেখার জন্য। দেন আমি যখন চা বাগানে যে পৌঁছাই তখন ওখানে যে কেয়ারটেকার থাকে, কেয়ারটেকারকে সাথে নিয়ে আমি চা বাগানের মধ্যে ঢুকি। যখন চা বাগানে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে ওই টিলাগুলোর উপরে যখন উঠি, তখন ওই কেয়ারটেকারকে আমি একটা সময় যাওয়ার পরে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল, আপনারা যে এই চা বাগানে ঘুরেন, তো কখনো কি এরকম ভৌতিক কোনো জিনিস আপনাদের সামনে আসে কিনা? তখন তিনি বলছিলেন যে হ্যাঁ, এরকম হয়, এরকমই একটা ঘটনা, তাহলে আপনাকে আমি শোনাই। তো উনি আমাকে বলছিল এই ঘটনাটা হচ্ছে 1991 সালের একটা ঘটনা। আমরা এই জিনিসটা জানি যে চা বাগানে যারা চা তুলেন, যারা এরা কিন্তু অনেক হচ্ছে কি যে মানে নিচু শ্রেণীর, বলতে কি যে সনাতন ধর্মাবলম্বী এরকম ধর্মের হয়ে থাকেন। তো এদের মধ্যে একজন লোক ছিলেন, উনি হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী। ওনার নাম ছিল হচ্ছে সুরুজ আলী। ওনার ফ্যামিলিতে ছিল হচ্ছে মানে যারা কাজ করেন তারা অত্যন্ত মানে খুব দরিদ্র ঘরের লোক ছিলেন। তো ওই সুরুজ আলীর এক ছেলে এক মেয়ে। তো মেয়ে 12-14 বছর বয়সী একটা মেয়ে, আর সেই ছেলেটা হচ্ছে ছোট ছেলে। তো সুরুজ আলী এবং তার স্ত্রী দুইজন একসাথে হচ্ছে কি যে ইয়েতে চলে যায়, চা তুলতে চলে যায়। প্রত্যেক দিনই 2 শিফটে চা তুলেন, সকাল 6টা থেকে অলমোস্ট 12টা পর্যন্ত, আবার এদিকে দুপুরের খাবারের পরে মোটামুটি 2টা থেকে একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত। যদি শীতের দিন হয় তাহলে আরো আগে চলে আসেন। তো এইভাবে চা তুলেন। তো যাচ্ছিল দিন, এভাবেই যাচ্ছিল। তো সুরুজ আলীর সাথে সুরুজ আলীর স্ত্রীও যখন চলে যায়, মাঝে মাঝে সুরুজ আলীর যে মেয়ে উনিও চলে যান চা তুলতে। এটা তাদের একটা সংস্কৃতি বলা চলে যে বংশ পরম্পরায় চা তুলতেই হয়। তো উনিও চলে যান। এরকম যখন চা তুলতে চলে যান, একদিনকে বাসায় সুরুজ আলীর মেয়ে
আর সুরজালির ছেলে একাই ছিলেন। তো প্রায় প্রায়ই দেখা যেত যে ওদের বাড়ির দরজায় নক হচ্ছে, লাইক টিক টিক করে নক করছে, করার পরে বলছে সুরজ মিয়া চলো যাই, চা তুলতে যাই। তো এরকম বলে কি যে ওই সুরজালির মেয়ে তখন দরজা খুলে বলে যে বাবা তো চলে গেছে, কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পায় না। আচ্ছা, এরকম 2-3 দিন যখন হওয়ার পরে তখন ওই মেয়েটা ওনার মাকে বলছে, আমার দেখো যে প্রত্যেক দিনই তোমরা চলে যাওয়ার পরে এরকম ডাক দেয় আর হচ্ছে কি যে কাউকে দেখতে পায় না। তো উনার মা বলে কি যে এটা কোনো কিছু না, হয়তো বা কেউ মানে একটু মস্করা করে এই জিনিসটা করছে। দেন একদিনকে কি হয়েছে যে সুরজালি এবং সুরজালির স্ত্রী চা তুলতে চলে গেছে, লাইক 1:45টার দিকে, দুপুরবেলা, একেবারে সানিরে দুপুরবেলা 1:45টার দিকে সুরজালির মেয়ে উনিও চলে গেছে চা তুলতে। চা তুলতে যাওয়ার সময় তখন বলছে কি যে উনি যখন আস্তে আস্তে চা তুলতে, আমরা তো জানি চায়ের চা বাগানটা টিলার মধ্যে হয়, আস্তে আস্তে উপরে উঠে যায়। তো সুরজালির মেয়ে চা তুলতে তুলতে একটা সময় মাঝামাঝি টিলাতে যখন গেছে তখন তিনি দেখছে কি যে ওনার সাথে আরো অনেকেই চা তুলছে, অনেকজন চা তুলছে, একসাথে চা তুলছে। দেন মনোযোগ সহকারে সে চা তুলছে, চা তুলতে তুলতে একটা সময় সে টপ অফ দি হিল, একেবারে মানে ওই টিলাটার একেবারে উপরে চূড়ায় উঠে যায়। উঠে যাওয়ার পরে ওর গোটা শরীরে একটা ফ্লো, একটা গরম উইন্ড, একটা ফ্লো জোরে এসে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে তার চোখ সব বন্ধ হয়ে যায়, চোখ জ্বলা শুরু করে। তখন চোখ জ্বলা শুরু করে যখন তোর চোখ বন্ধ হয়ে যায় তখন সে হালকা করে তাকায়, দেখে যে তার সাথে যারা ছিলেন, চা বাগানে যতগুলো লোক ছিল চা তুলছিল, তারা একজনও নাই। তারপরে তার চোখটা আবার বন্ধ হয়ে যায়, মানে খুব বেশি জ্বলছিল। তখন সে চোখটা খোলার পরে খুব কষ্ট করে যখন চোখটা খুলেন তখন দেখেন কি তার সামনে একটা শেপ দাঁড়িয়ে আছে, খুব কালো, কুচকুচা কালো একটা শেপ। সেই শেপটা এমন একটা শেপ যেটা একটা কাঠের উপরে একটা মানুষের ছায়া দিয়ে কাঠটাকে যদি কাটা হয়, একটা মানুষের ছায়া দিয়ে যদি কাঠটাকে কাটা হয়, তাহলে ওই যে শেপটা, কিন্তু মুখ বা চেহারা as like as face কোনো কিছুই নাই, একটা প্লেন ফেস, কাটআউটের মতো। হ্যাঁ, কার্টুনের মতো। তার মধ্যে কোনো চোখ নাই, নাক নাই, মুখ নাই, নাথিং ইজ। দেন কিন্তু ওখানে একটা বিষয় ওই মেয়েটা মানে লক্ষ্য করছিল এইভাবে যে তার সে কুচকুচা অবয়বের মধ্যে অনেক লোম ছিল, যে লোমগুলা খাড়া খাড়া ছিল, কালো লোম ছিল, কিন্তু ওই লোমগুলানের মাথায় একটা করে চা পাতা ছিল, মানে চায়ের কচি পাতা যেটাকে বলে, কুশি পাতা, সেই পাতা একটা করে চা পাতা ছিল। এটা দেখার পরে সে মেয়েটা খুব জোরে চিৎকার করে বসে। চিৎকার করার পরে সেই সময়টা ছিল অলমোস্ট, সে বাড়াই ছিল কয়টা, 1:45টার দিকে, কিন্তু ওই মেয়েটা পৌঁছাইছে যখন চিৎকার করছে ঠিক মাগরিবের 10 মিনিট কি 15 মিনিট আগে। এমন একটা সময়, মানে চা তুলতে তুলতে ওকে এমন একটা সময়ে নিয়ে যাওয়া হয়েছে যে মাগরিবের ঠিক আগ মুহূর্তে চলে গেছে। এখন যখন চিৎকার করেছে তখন ওই হিলের নিচে যারা থাকেন, কেয়ারটেকাররা যারা আছেন, তখন এই চিৎকারটা শুনতে পায়। এদিকে লং টাইম হয়ে গেছে, সুরজালির বাড়িতেও খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে যে আমার মেয়ে কই। এদিকে যখন চিৎকার শুরু হয়েছে, খুঁজতে 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 অলমোস্ট 9টা বেজে গেছে, 9টা পৌনে 10টা বেজে গেছে, 9:30 পৌনে 10টা বেজে গেছে। দেন ওই কেয়ারটেকাররা সুরজালির মেয়েকে পায়। মেয়েকে পাওয়ার পরে যখন মেয়ে সেন্সলেস অবস্থায় পায়, মেয়েকে তুলে নিয়ে আসার পরে মেয়েকে যখন বাসায় নিয়ে আসে, যখন মেয়ের সেন্সটা ফিরে আসে, তখন সে অনেক মানে ভীত থাকে, ভয় পায় যে আমি উনি যেদিকে তাকাচ্ছিল ওই ফেসটাই শুধু দেখতে পাচ্ছিলেন। তার মা কি, তার বাবা কি, কিচ্ছু না, শুধু ওই ফেসটা দেখতে পাচ্ছেন। এটার পরে তার মানে একটু অসুস্থ হয়ে পড়ে, তখন তাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, সুরজালি একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর তখন বলে কি যে আপনার মেয়ে অলমোস্ট দুপুর বেলায় বের হয়েছিল, আর এটা তো আমরা জানি যে দেখা যায় কি যে এমনও অনেক কিছু জায়গা আছে দিনের বেলায়, এমন কিছু কিছু সময় আছে দিনের যে সময়গুলোতে দেখা যায় যে ওরাও একটা জাতি, ওরা অশরীরী বলেন বা যে জিন বলেন, যেটা বলেন না কেন, ওরা হাঁটাচলা করে, বা এই জায়গাতে তাদের একটু ডিস্টার্ব হয়েছে, এই জন্য তাকে এই জিনিসটা দেখানো হয়েছে। সো এখন কি হলো, হুজুর তাকে বললো কি যে আমার একটা তাবিজ দিয়ে দিচ্ছে, তাবিজটা আপনি রাখেন। তাবিজ দিয়ে দিয়েছে, সবকিছু ঠিক। মাঝখানে 4টা বছর কেটে গেছে, কিচ্ছু হয়নি, সব নর্মাল। সবাই বলে কি যে সুরজালির মেয়ে একেবারে ফ্রেশ, ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে গেছে। এরপরে একদিন হঠাৎ করে দেখে কি সুরজালির মেয়ে তার হাতে ওই তাবিজটা নাই। তাবিজটা কোথায় ছিঁড়ে পড়ে গেছে, সুরজালির মেয়ের
মানে খেয়াল নাই। সুরুজ আলীর মেয়ে বলছে যে আম্মু দেখো আমার হাতে কিন্তু তাবিজটা নাই। আর মা বলছে 4টা বছর কেটে গেছে, এটা অ্যাজ ইউজুয়াল কোনো কিছুই না, এটা কিছুই হবে। তখন বললো কি, তখন এইভাবে চলতে চলতে একদিনকে কি হলো যে সুরুজ আলীর মা সুরুজ আলীর স্ত্রী আর সুরুজ আলী চা তুলতে চলে গেছে। সেই দিনও একইভাবে ওই মেয়ে চা তুলতে বের হয়ে গেছে। বের হয়ে যেতে যেতে 4 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল একইভাবে 4 বছর পরে যে ঘটনাটা ঘটলো, যে সে আবারও টপ অব দি হিল, ওই হিলের একেবারে চূড়ায় উঠে যে ঠিক একইভাবে তাকে ওয়ার্মি উইন্ড তার গায়ে লাগার পরে তার চোখগুলো একেবারে মানে আবার জ্বলা শুরু হয়। যখন জ্বলা শুরু হয় তখন এই জিনিসটা ও বুঝতে পারে, তখন সে আবার চিৎকার করে। চিৎকার করার পরে বলে কি যে আমাকে তোমরা নিয়ে যাও, আমাকে নিচে নিয়ে যাও। তখন যারা চা তুলছিলেন তারা সবাই মিলে তাকে নিয়ে নিচে নামিয়ে নিয়ে আসে। নামানোর পরে নিচে যে রাস্তাগুলো থাকে ওই রাস্তার উপরে বসায় তাকে পানি টানি খেতে দেন। পানি টানি খেতে দেওয়ার পরে একেবারে সুরুজ আলীর মেয়ে নরমাল, কোনো সমস্যা নাই। সবাই মনে করল যে হ্যাঁ ঠিক আছে, ভালো হয়ে গেছে, আমরা সবাই চা তুলতে যাই। চা তুলতে যাওয়ার পরে যেটা হলো, সবাই দেখছে যে মেঘ, কালো মেঘ উড়ে আসছে, কিন্তু ওই সময়টা কোনোভাবে মেঘ আসার কথা না, কারণ একটা সানি ডে ছিল। ওই সময়টা হঠাৎ করে কালো এক পশলা মেঘ চলে আসে। সবাই দেখছে মেঘ, কিন্তু সুরুজ আলীর মেয়ে ওই মেঘগুলাকে খেয়াল করছে যে হ্যাঁ আমার সামনে চলে আসছে। আর ওই মেঘগুলানের মধ্যে মেঘের মতো যে কালো ভাবে একটা চলে আসছে, ওইটা সুরুজ আলীর মেয়েকে চারিদিক দিয়ে ঘিরে নিচ্ছে। আর সবগুলাই ছিল ওই মানে যে ফেস গুলা ছিল, যে ফেসটা, যে অবয়বটা সে দেখেছে, এই ফেসের চারিদিক দিয়ে তাকে ঘিরে ফেলছে। ঘিরে ফেলার পরে যখন টোটালটা সুরুজ আলীর মেয়েকে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলার পরে কিছুক্ষণ পরে ওই ফেস, ওই অবয়ব গুলোর সাথে সাথে সুরুজ আলীর মেয়েও ভ্যানিশ হয়ে যায়। আর সেই সাথে আজও সুরুজ আলী তার মেয়েকে খুঁজে পায়নি, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এটাই ছিল ঘটনা ভাইয়া। এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সুরুজ আলীর মেয়ে কত সালে যেন ঘটনাটা ঘটেছিল? 1991। এবং এখন হচ্ছে 2019। এই এতগুলো বছরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, সে ফিরেও আসেনি। আমি কেন বললাম যে আগের ঘটনাটা যেটা বললাম যে ওই যে ছেলেটাকে নিয়ে গেছে, বাট আবার দিয়ে গেছে, বাট সুরুজ আলীর মেয়েকে নিয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত আর দিয়েছে, এবং সবার সামনেই সে ভ্যানিশ হয়ে যায়। সবার সামনে থেকে। কারণ ওখানে যারা ছিল তাদেরকে বলা হয়েছে যে তোমরা কি দেখেছো? হ্যাঁ আমরা নামিয়ে নিয়ে আসছি, আপনার মেয়ে চিৎকার করেছে, আমরা সবাই ধরে নামিয়ে নিয়ে আসছি, তাকে পানি টানি খেতে দিচ্ছি। তারপরেই তো এই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। সোমা ভাই, অনেক অনেক প্রশংসা। এবং তারপরে আপনার